এই সরকারের সময় যে অর্থনীতির যে অবস্থা, পৃথিবীর কোনো দেশে এই ধরনের অ্যাচিভমেন্ট হয় নাই। যেখান থেকে বিলিয়নস অফ ডলার চুরি করে নিয়ে গেছে, যেখানে ক্যাপিটাল মার্কেট থেকে, স্টক মার্কেট থেকে বিলিয়নস অফ ডলার নিয়ে গেছে, এবং ওখানে চুরি চামারি কোনো গভর্নেন্স ছিল না। সেই ক্যাপিটাল মার্কেট টার্ন অ্যারাউন্ড করে গত মাসে জুলাইয়ের যে র্যালি হয়েছে, গ্লোবালি সেটা থার্ড র্যাঙ্ক হয়েছে। ট্রাম্পের এই ব্যাপারে ট্রেড ডিস্ট্রাকশন হওয়ার সম্ভাবনা আছে গ্লোবালি, শুধু আমাদের না। কি ইস্যু হচ্ছে বিজনেস অ্যান্ড গভর্নমেন্ট কনস্ট্যান্ট ডায়ালগ থাকতে হবে। দর্শক, আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আজকে আমরা কথা বলবো ট্রাম্পের যে রেসিপ্রোকাল ট্যারিফ এবং এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরে বাংলাদেশের অর্থনীতি আসলে কোন দিকে আছে এ বিষয়ে। স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কালের কণ্ঠের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ স্যার। প্রথমেই জানতে চাই যে এই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করার পরে আসলে অর্থনৈতিক কী ধরনের রিফর্ম বা কী ধরনের অগ্রগতি হয়েছে বলে আপনি মনে করেন? এই সরকারের সময় যে অর্থনীতির যে অবস্থা, পৃথিবীর কোনো দেশে এই ধরনের অ্যাচিভমেন্ট হয় নাই। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ, এই উপমহাদেশে আপনার শ্রীলঙ্কায় দেখেন, ভাইরালি যে সমস্ত জায়গায় সরকার চেঞ্জ হয় অ্যাক্রস দি ওয়ার্ল্ড, একটাই দেখা যায় জিডিপি ডিক্লাইন করে, গ্রোথ শুধু কমে না, ডিক্লাইন নেগেটিভ হয়ে যায়, আর ইনফ্লেশন অ্যাক্সেলারেট করে। যদি জিডিপি ডিক্লাইন করে এবং যদি ইনফ্লেশন জিডিপি ডিক্লাইন করে, মানে প্রচুর লোকের চাকরি চলে যায়, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, সব কিছু বন্ধ ঘটেছে। হ্যাঁ, ঘটেছে। সেখানে ইনফ্লেশন যদি বেড়ে যায় একই সাথে, তাহলে পভার্টির কী অবস্থা হবে চিন্তা করেন। আমরা চাকরি নেই, তার মধ্যে জিনিসের দাম বেড়ে গেছে, খেয়াল করেছেন? আপনি যে ইন্দোনেশিয়াতে দেখেন, আপনার যে 97, 98-এ সুহার্তো যখন ফল হলো, একই ঘটনা ইন্দোনেশিয়াতে হয়েছে। এর আগে ফিলিপিনে যখন মার্কোস ফল করেছে, একই ঘটনা হয়েছে আমার আশেপাশে। ইরানে দেখেন 79-এ একই ঘটনা হয়েছে। 91-এ সোভিয়েত ইউনিয়ন এবং তার যে ইস্ট ইউরোপিয়ান এই যে ব্লকটা ভাইরালি সরকার পরিবর্তন হয়েছে, সেম ঘটনা। তার সাথে আপনার ইনফ্লেশন ওভার 800%, মানে ওভার 800%, হাইপার ইনফ্লেশন, হিউজ। জিডিপি ডিক্লাইন করেছে, কত লোকের চাকরি গেছে দেখেন। সেখানে লাইফ এক্সপেক্টেন্সি 6 বছর কমে গেছে, 6 বছর লাইফ এক্সপেক্টেন্সি কমেছে, খেয়াল করছেন সেটা? তো সেইখানে আপনি এখানে জিডিপি ফল করে নেই, ইনফ্লেশন কমে আসছে। এটা কি একটা মিরাকুলাস অ্যাচিভমেন্ট না? যেখান থেকে বিলিয়নস অফ ডলার চুরি করে নিয়ে গেছে, যেখানে ক্যাপিটাল মার্কেট থেকে, স্টক মার্কেট থেকে বিলিয়নস অফ ডলার নিয়ে গেছে, এবং ওখানে চুরি চামারি কোনো গভর্নেন্স ছিল না, হয়েছে। সেখানে সেই ক্যাপিটাল মার্কেট টার্ন অ্যারাউন্ড করে গত মাসে জুলাইয়ের যে র্যালি হয়েছে, গ্লোবালি সেটা থার্ড র্যাঙ্ক হয়েছে। মান্থলি টার্ন ওভারের দিক থেকে, র্যালির দিক থেকে থার্ড র্যাঙ্ক হয়েছে গ্লোবালি। তো এটা কি অ্যাচিভমেন্ট না? স্যার, কিন্তু অনেকেই তো পুঁজিবাজারের যে টালমাটাল অবস্থা, অনেক ক্ষুদ্র যে ব্যবসায়ীরা ছিলেন তারা নিঃস্ব হয়ে গিয়েছেন, এমনটিও পত্রপত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখে থাকি। আসলে এটি নিরসনে আপনাদের কি পদক্ষেপ ছিল? যেটা হয়েছে সেটা তো সত্য, আমরা এটা অস্বীকার করছি না। এখন ওদের টাকা চুরি করে নিয়ে গেছে বড় লোকরা, আমরা সেটা চেষ্টা করছি ওর টাকাগুলি ফেরত আনা যায় কিনা, করছি না চেষ্টা। এই যে লন্ডনে আপনার সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করা হয়েছে, এইখানে লোকাল সম্পত্তিগুলি আমরা জব্দ করেছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, এই যে টাকা আমরা ফিরে আনবো, এই টাকা দিয়ে যদি আমরা ডিপেন্ড করে কত টাকা আনতে, এটা একটা লং প্রসেস, আন্তর্জাতিক অনেক আইন কানুন আছে, তো এটা তো সহজ নয়। কিন্তু আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই ফেরত টাকা দিয়ে কিন্তু আমরা যতটুকু পারি আমরা কম্পেনসেশন করব ক্ষতিগ্রস্তদেরকে। এটা হচ্ছে আমাদের, এই টাকা দিয়ে ফিরে এনে এটা আবার অন্য কাজে ব্যবহার করার জন্য না, ক্ষতিগ্রস্তদেরকে
সেই ক্ষতিগ্রস্তের মধ্যে যারা জুলাই বিপ্লবে হয়েছে, আহত হয়েছে, শহীদ হয়েছে, পরিবারও আছে। শুধু পুঁজিবাজারে যারা ক্ষতিগ্রস্ত তা তো না, আরও ক্ষতিগ্রস্ত আছে। তো এগুলিকে আমরা আমাদের প্ল্যান আছে। এখন দিচ্ছেন না কেন? এটা কোনো প্রভিশন তো নাই, ছিল না। এবং পৃথিবীর কোনো দেশেই এটার প্রভিশন নাই যে আপনি ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা সিম্পেথেটিক, উই আন্ডারস্ট্যান্ড দেয়ার সিচুয়েশন, তাই না? এখন আশা করা যাচ্ছে যারা এখনও পুঁজিবাজারে আছে, পুঁজিবাজারটা যদি যখন এখন রিকভার করছে, আশা করি তারা তাদের লসটা রিকভার করতে পারবে। আপনি যে কোনো ব্যবসাতে লস হয়, কিন্তু আপনি লং টার্ম থাকেন এই ব্যবসাতে, অনেকে রিকভার করে, অনেকে করতে পারে না। দিস ইজ দি নেচার অফ ক্যাপিটালিজম। আপনি নিশ্চয় জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃক অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কর্তৃক যে রেসিপ্রোকাল টেরিফ নামে তারা যে একটি বাণিজ্য যুদ্ধ বলে অনেকে, সেটি শুরু করেছিল এবং সেখানে সারা বিশ্বের বিভিন্ন দেশের উপরে নানানভাবে টেরিফ দেওয়া হয়েছে এবং বাংলাদেশের উপরেও প্রাথমিক দিকে তারা একটা টেরিফ নির্ধারণ করেছিল এবং পরবর্তীতে আপনাদের প্রচেষ্টায় সেটি কিছুটা প্রশমিত করা হয়েছে। এটি আসলে আমাদের অর্থনীতির উপর কী ধরনের প্রভাব ফেলবে? আমাদের অর্থনীতির কোনো প্রভাব পড়বে না। কেন পড়বে না? আমি আগেও বলেছি, আপনি ইউএস যেটা করছে যে তাদের ডেফিসিটটা কমাই আনতে চাচ্ছে। তাদের ডেফিসিট কমানো মানে কি? তারা চাচ্ছে যে তারা এক্সপোর্ট বেশি করবে, ইম্পোর্ট কম করবে। ইউএস যদি শুধু এক্সপোর্টই করতে চায়, আমার তো ওটা কেনার জন্য ক্ষমতা রাখবে, তাই না? ইউএস 100 টাকার জিনিস বাংলাদেশে বিক্রি করতে, আমার ওই 100 টাকার ডলার তো পেতে হবে, তাহলে আমাকে তাকে এক্সপোর্ট সুযোগ দিতে হবে তাকে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আমদানি রপ্তানির যে ব্যালেন্সটা ও ইউএস যদি আমাকে $100 এক্সপোর্ট মার্কেট না দেয় ওখানে থেকে, তাহলে আমি ওকে $100 কী করে পে করবো? তুমি চাচ্ছ আমি তোমার কাছ থেকে $100 একটা জিনিস আনি, টাকাটা তুমি আমাকে ফিরিয়ে দেবে না, আমাকে তোমার কাছে এক্সপোর্ট করে ওই টাকাটা আনতে হবে। সেই জন্য আমাদের এখানে এফেক্ট হবে না। এটা যেটা হয় সেটা হচ্ছে ট্রেড ডাইভার্সন হবে। আমি যে জিনিসটা আগে হয়তো অন্য একটা দেশ থেকে আনতাম, সেটা আমি এখন আমেরিকা থেকে আনবো। ব্যাপারটা হচ্ছে ও ট্রেড ডাইভার্সন হবে। নতুন যে কোনো তো 3টে জিনিস হয়, ট্রেড ডাইভার্সন হয়, ট্রেড ক্রিয়েশন হয়, ট্রেড ডিস্ট্রাকশন হয়। ট্রাম্পের এই ব্যাপারে ট্রেড ডিস্ট্রাকশন হওয়ার সম্ভাবনা আছে গ্লোবালি, শুধু আমাদের না, বাংলাদেশে না, গ্লোবালি একটা ট্রেড ডিস্ট্রাকশন। তো এই জন্য কিছু ডিস্ট্রাকশন হবে। ইভেনচুয়ালি সেটেল যখন হবে তখন ডাইভার্সনগুলি হবে, কিছু ক্রিয়েট হবে কোনো জায়গায়। বুঝতে পারছেন? স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ আসলে দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে এবং সেখানে আমাদের যে পার্শ্ববর্তী দেশ, আমি যদি বলে থাকি ভারতের কথাই, ভারতের উপরও কিন্তু একটি শুল্ক নির্ধারণ করা হয়েছে এবং সেটি নিয়ে কিন্তু নানান মহলে নানান ধরনের কথা হচ্ছে, বাংলাদেশের সাথে অনেক সময় কম্পেয়ার করা হচ্ছে। এটি আসলে আমাদের জন্য কতটুকু স্বস্তিদায়ক? না, অস্বস্তির ব্যাপার না। আমি আজকের ব্যাপারে দেখলাম ভারতে যারা গার্মেন্ট এক্সপোর্টার আছে তারা এখন বাংলাদেশই এক্সপোর্ট করতে চাচ্ছে। তা আমার তো ট্রেড ক্রিয়েশন হবে তখন, আমার এই যে ডাইভার্ট হবে ইন্ডিয়া থেকে, ক্রিয়েট হবে এখানে, আবার সেটা আমেরিকাতে যাবে। তা আমার বরং গ্লোবালি আমি একটা অ্যাডভান্টেজেস পজিশনে থাকতে পারি, কিন্তু সেই জন্য আমার প্রিপারেশননেস লাগবে, তাই না? আমার এখানে ওই এনাফ ফেসিলিটিস থাকতে হবে ওই বিজনেসটা আমার। এবং এই সরকার অলরেডি এটা নিয়ে কাজ করছে। ইভেন গতকাল আমরা বিভিন্ন সেক্টরের লোকজনের সাথে আমরা মিটিং করেছি যে আমাদের এখানে অপরচুনিটি আসার সম্ভাবনা আছে, আমরা কীভাবে সাহায্য করতে পারি আপনাদেরকে, আর আপনারা কী করতে পারেন, এটা নিয়ে আমরা একটা আলোচনা। কি ইস্যু হচ্ছে বিজনেস অ্যান্ড গভর্নমেন্ট কনস্ট্যান্ট ডায়ালগ থাকতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ডায়ালগ। আপনাকে এখানে আমরা কেউ কারো শত্রু না, আমরা সবাই একসাথে কাজ করব। একসাথে কাজ করতে হলে ডায়ালগ লাগবে, এবং ডায়ালগ না হলে ট্রাস্ট ক্রিয়েট হবে না। ট্রাস্ট না হলে আপনার কোনো কাজ হবে না। মিসট্রাস্টের বেশি বিজনেস হয় না।
স্যার, আমরা সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানতে চাই যে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সময় তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিল। এই আসলে এখন তো নানা মহলে নানান জনের বিরুদ্ধে অনেক সময় দুর্নীতির অভিযোগ শোনা যায়। এটি আসলে কতটুকু সত্য এবং এটির বিরুদ্ধে আপনাদের অবস্থান কি? এবং সর্বশেষ আরও একটি প্রশ্ন, আজকে যে সেমিনারটি হলো ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম, এটির মধ্য দিয়ে আসলে আমাদের অর্থনীতি বা আমাদের কোন কোন জায়গায় আসলে আমরা লাভবান হতে পারি? এই দেখুন, আপনি যে আমাদের যে জিরো টলারেন্স এগেন্স্ট কারাপশন, সেটার কোনো পরিবর্তন হয়নি। আপনি যে দেশে পাটিগণিত বইয়ে দুধের সাথে পানি কী করে মিশানো যায় এই অঙ্ক শিখায়, আজকে ব্রিটিশ আমল থেকে শিখাই আসছে। ব্রিটিশ আমলের নাম করা বই ছিল পাটিগণিতে, যাদবের পাটিগণিত, সেখানে আছে। তাহলে সেইখানে আমার নৈতিক অবস্থান, সেইখান থেকে আমাকে জিরো টলারেন্স এগেন্স্ট কারাপশন আসবে। আপনি নিশ্চিদ্র কারাপশন আশা করছেন, সেটা ভালো আশা করাটা, কিন্তু আপনি হাজার বছরের ইতিহাস ধরুন, আমার পাটিগণিতে যেখানে আছে কী করে দুধের সাথে পানি মেশানো যায়, উই আর ইন দ্যাট কালচার। পরশ্রী খাতর বলে একটা শব্দ আছে। তাহলে স্যার কি আপনার কি বাধা পেতে হচ্ছে এটি করতে বা এরকম কিছু? আপনি বুঝতেই পারছেন, সেখানে আপনি সবাই ইনভলভ। আমি যখন অন্য লোকে আমার তদবির করে চাকরি পাই, আমি সেটাকে কারাপশন বলি। কিন্তু আমি যদি তদবির করে চাকরি পাই, সেটা ভালো। আমার মামা যদি আমার জন্য তদবির না করে, আমার মামা ভালো না, উনি আমাদের সাহায্য করেন না। আবার আরেকজনের মামা যখন সাহায্য করে, তখন আমি করার পরে, এই আমাদের দ্বৈত একটা নীতি আছে, তাই না? এটা কারাপশন, এগুলি সার্কুলার আর্গুমেন্ট। আপনি কেন হয় যে কেন আমি করি, এই যে তদবির করি, কেন আমার একটা শর্টেজ ইকোনমি, চাকরি আছে কম, অ্যাপ্লিকেশন আছে অনেক বেশি, শর্টেজ ইকোনমিতে এইগুলি হবেই। এখন মিনিমাইজ করতে হবে। কেন মিনিমাইজ করতে? যখন এটা আস্তে আস্তে ইকোনমি গ্রো করবে, শর্টেজ কমে আসবে, তখন দেখবেন আপনার ওই দাবিগুলি আসবে, তখন দেখবেন অ্যাপ্লিক্যান্ট কম, চাকরি বেশি। স্যার, অনেকটা যে ইকোনমিক্সের চাহিদা যোগানের মতো। হ্যাঁ, এগুলি বললাম তো, এগুলি হচ্ছে একটা ইকোনমিক্স, একটা সার্কুলার ব্যাপার, এবং কোনটা আগে কোনটা পরে এটার কোনো ইয়ে নেই। যে এক জায়গা থেকে শুরু করতে হবে, আমরা শুরু করেছি। এগুলো ওভারনাইট আপনি কারাপশন জিরো হয়ে যাবে, সেটা রিয়েলিস্টিক না, তো প্রচেষ্টা থাকতে হবে। কিন্তু সেটির বিরুদ্ধে আপনাদের অবস্থান রয়েছে। আমার অবস্থান তো আমাদের চেঞ্জ হয়নি। অবস্থান কেন চেঞ্জ হবে? আমি কেন কারাপশনকে আমি এনকারেজ করবো এখন? হু উইল ডু দ্যাট? আমি বলেন, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি বলবে আমি কারাপশনকে এনকারেজ করি? নিশ্চয়ই না। তাহলে স্যার, সর্বশেষ যে প্রশ্নটি করলাম যে আজকে যে ইন্টারন্যাশনাল বিজনেস, এখান থেকে আমরা বললাম, এখানে আমরা আজকে যেটা বুঝতে পারলাম, জাহাজ শিল্প আমাদের এটা সম্ভাবনাময় একটা জায়গা, এবং সেখানে তাদের সমস্যাগুলি কোথায়, লং টার্ম ফাইন্যান্সিংয়ের যে সমস্যাটা, সেটা তাদের ইউনিক সমস্যা। তারা আর অন্য কিছু বলছে না, তারা ইলেকট্রিসিটির সমস্যা বলছে না, তারা লজিস্টিকের সমস্যা, এটা সবারই একই সমস্যা। ইলেকট্রিসিটি নাই, সবার নেই। পোর্টের সময় বেশি লাগছে, সবার একই সময় লাগছে। কিন্তু এটি তো একটি সম্ভাবনাময় শিল্প আমাদের অর্থনীতির জন্য। এটির প্রসারে কি আপনারা কোনো ধরনের কোলাবোরেশন বা সাপোর্ট দেবেন কি? আমরা তো দিব না বলিনি, আমাদের অলরেডি একটা শিপিং পলিসি আছে। আমরা 2024 সালে একটা শিপিং পলিসি করা হয়েছে। ওনারা যেটা চাচ্ছেন এখন এটা ইমপ্লিমেন্টেশন করেন, এবং এই পলিসিটা ডেভেলপ করা হয়েছে, ওদের সাথে ডায়লগ করে করা হয়েছে। ওরা পলিসির এগেনস্টে কোনো কথা বলেনি, বলেছে ওনারা চাচ্ছে এটা ইমপ্লিমেন্টেশন। এটা ইমপ্লিমেন্টেশন আমরা যাবো, না যাবো তো কোনো কারণ নেই। আমরা তো বলিনি আমরা ইমপ্লিমেন্ট করবো বলেছেন, তাই না? পলিসি করেছি। হ্যাঁ, এটা হয়তো ওনারা আরও দ্রুত গতিতে চাচ্ছে, আমরাও চেষ্টা করবো আরও দ্রুত গতিতে এটা বেগমন করা যায় কিনা। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান স্যার। আজকের পর্ব এখানেই। ধন্যবাদ সকলকে।